আসিফ নজরুল ভাই, আপনি বড় ভাই, আপনার ইচ্ছাকে আমি আদেশ বলে মনে করব। আপনাকে মূল ঘটনা বললাম, আপনি যদি এত কিছু জানার পরে আমাকে যদি বলেন পিনাকি থামেন, এখানে বাদ দেন, আমি এখানে বন্ধ করে দেবো সবকিছু। আমাকে পাল্টা আক্রমণ করলেও বিভ্রম আল জাজিরা আর নেত্র নিউজে আমি কিছু বলবো না। আমি আপনার যা ইচ্ছা সেটাকে আমি আদেশ হিসাবে মানব। এখন আমি আপনার কি ইচ্ছা সেটা জানার অপেক্ষায় থাকলাম। আসিফ ভাই, আশা করি আপনি এটা জানাবেন। আসিফ নজরুল ভাই একটা স্ট্যাটাস দিচ্ছেন, এই যে এইটা, উনারে যেহেতু বড় ভাই হিসাবে মানি, উনার লেখার একটা জবাব দেওয়া দরকার। মানে জবাব মানে উনার কাছে পরিস্থিতিটা ব্যাখ্যা করা দরকার। আমার ধারণা আসিফ ভাই আপনি পুরো জিনিসটা হয়তো ফলো করেন নাই, তো আপনার জন্যই আমি এই এপিসোডটা করছি। আপনি একটু মন দিয়ে শোনেন আসিফ ভাই। হ্যাঁ, আসেন আমরা শুরু করি। আসিফ ভাই, আমি জ্ঞানত আওয়ামী লীগ করে না এমন কাউকে আগে গালি দেই না। নেত্র নিউজের এডিটরকে আমি অনন্ত খুলেই বলছি, গালি দেই নাই। এটা ব্যঙ্গ হইতে পারে, গালি না। এটার জন্য আপনি আমারে বলতে পারেন যে ব্যঙ্গ কইরেন না, মেনে নেব। এখন তো আমি তার নামও নেই না। এটা শুরু করছে কিন্তু সে, আমি না। আমি কিন্তু আসিফ ভাই খুব গোছানো মানুষ, আমার কাছে সব প্রমাণ আছে যে এইটা সে শুরু করছে। তার উপরে আমাকে গালি দিছে কিন্তু সেই, এই যে দেখেন, আমাকে গাড়ল বলছে, অশিক্ষিত বলছে, মূর্খ বলছে, তার মাঝখানে যে পিনু জিনু এই সমস্ত বলছে, বাদ দিলাম এগুলো। এমনকি বদমাইশ বলছে, গুজববাজ বলছে, এখন বলে পুটকি চালাক। আমাকে গালি আরো অনেকে দেয়, সেও দেয়, অসুবিধা নাই, আমি কোনো কমপ্লেন করি নাই যে আমার গালি দেয়। কিন্তু দেখেন, এটা তো তারই সমস্যা, আমার না। কিন্তু সমস্যাটা কেন আমি একটু বুঝাই দিই। এই যে দেখেন, নেত্র নিউজে সে কি আমাকে বদমাশ বলে পরিচয় করায় দেয়, আমাকে মূর্খ বলে, গুজববাজ বলে, গাড়ল বলে, পুটকি চালাক বলে, এই বলে পরিচয় করায় দেয়। তার নেত্র নিউজে আমার সম্পর্কে অসংখ্য লেখা আছে, আমি নিজেও নেত্র নিউজে লিখছি, 2টা লেখা আছে আমার নেত্র নিউজে। তো সে কি তাহলে একজন গুজববাজ, একজন বদমাইশকে তার পত্রিকায় লিখতে দেয়? বলেন তো। দেখেন আমাকে কিভাবে পরিচয় করায় দেয়। দেখেন, সে বলতেছে আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যালি লিখি, আমাকে জোর করে 2018 সালে দেশ থেকে বাধ্য করছে মিলিটারি ইন্টেলিজেন্স দিয়া, এবং আমি ফ্রান্সে একজন রিফিউজি। এটাই তো আমার পরিচয়। ওর ইয়েতেই দেখেন, ওর ইয়েতেই এই কয়েক মাস আগে আমার ইউটিউব নিয়ে করছে রিপোর্ট, সেখানে কি সে আমাকে গুজববাজ বলছে, বদমাশ বলছে? ওই একই নিউজে ইলিয়াসের কথাও আছে। তো ইলিয়াসকে তো সে নাম বলার আগে একবার বাটপার বলে, বলার পরে একবার বাটপার বলে। তো সেই নিউজে ইলিয়াসও আছে, সেই নিউজে কি ইলিয়াসকে বাটপার বলে অভিহিত করছে? তো এই পত্রিকার চিফ এডিটর তো সেই। তাহলে সে যখন কাউকে অবজেক্টিভলি ইভালুয়েট করে তখন সে একরকম করে, আর যখন সে পার্সোনালি ইভালুয়েট করে তখন করে আর একবারে উল্টা। তোর তো মানসিক সমস্যা আছে না? বলেন বলেন আপনি আসিফ ভাই, আপনি চিন্তা করেন, তারপরে উত্তর দিন। আসেন আরেকজনের প্রসঙ্গ আসি, ওই যে সেই বিভ্রমের প্রসঙ্গে আর কি। সে যে তার যে বিভ্রম বলেই তার কারণ আছে, দেখবেন পরে। আমার সাথে তারও কিন্তু কিছু হয় নাই, আমি তার কিছু বলিও নাই, আমি ইভেন স্বামীরাও কিছু বলি নাই। স্বামী শুরু করছে, সেই প্রথমে বলছে আমি হিন্দু মুসলমান সংঘাত বাতানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন। আর আমি তারপরে কোনো স্বামীকে আক্রমণও করি নাই। শোনেন আসিফ ভাই, আপনি দেখেন কি বলছি, আপনি শোনেন। এই যে দেখেন আমার প্রিয় স্বামী কি লিখছে, সে লিখছে আমি নাকি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি, গরিবের স্নোডেন আর কি। হ্যাঁ আচ্ছা স্বামী, আমি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি, এটা তো হিন্দুদের বয়ান। হ্যাঁ, এটা শিখলেন কবে, কার কাছ থেকে? হ্যাঁ আচ্ছা বাদ দেন, বাদ দেন। তার মানে আমি হিটলার বা মোদির মতো একটা লোক, তাই না? তাই তো। তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করছিলেন কেন? লন্ডনে আমার সাথে দেখা করছিলেন কেন? দেখা করে এত খাতির করছিলেন কেন? খাওয়াইছিলেন কেন? গাড়িতে নিয়ে ঘুরছিলেন কেন? আমার বই ছাপার জন্য ফিনান্স করতে চাইছিলেন কেন? ও আচ্ছা, জানতেন না না তখন যে ওই আমি ধর্মে ধর্মে সংঘাত করতে চাই, তাই না? পরে বুঝছেন, তাই না? হ্যাঁ, যে আমি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি, তাই না? আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। তো স্ট্যাটাসটা যখন লিখছিলেন তখন তো জানেন যে আমি ধর্মে ধর্মে সংঘাত করতে চাচ্ছি, তাই না? তখন তো আপনি নিশ্চিতভাবে জানেন, তাই না? তাছাড়া তো লিখতেন না স্ট্যাটাসটা। তো স্ট্যাটাসে কেন লিখলেন যে আমাকে এখনো সম্মান করেন? মানে যে মানুষটা ধর্মে ধর্মে সংঘাত বাঁধাতে চায় সেই মানুষটারে আপনি সম্মান করতে পারেন, তাইলে পারারই কথা। নইলে মুদির বয়ান কেন আপনার মুখে? হ্যাঁ, কোনটা আপনার সত্যি জিনিস বলেন তো, কোনটা? হ্যাঁ,
সম্মান করার কথাটা, ধর্মে ধর্মে সংঘাত বাঁধাতে চাই সেটাটা, নাকি আমার সাথে খাতির করতে চাইছিলেন সেই সময়টা? কোনটা? এর মধ্যে তো সবগুলো একসাথে সত্যি হইতে পারে না, কোন একটা মিথ্যা। কোনটা মিথ্যা বললেন একদিন শুনবনি, লিখেন, স্ট্যাটাসে লিখেন, তাইলে হবে। এটা কি আসিফ ভাই কোনো আক্রমণ, নাকি একটা খুবই পরিশীলিত প্রতিবাদ? এটা নাকি জঘন্য আক্রমণ হয়েছে, এটা আমাদের উন্নয়ন বিভ্রমের বয়ান। উন্নয়নের বিভ্রম হয়েছে নাকি তার নিজের বিভ্রম হয়েছে? জঘন্য গালি না দিয়ে অভিযুক্ত হইলাম, ব্যাপারটা কি ইনসাফ হইলো আসিফ ভাই? আপনি বলেন। তারপরে বিভ্রম আবার নিজে লিখলো আমি নাকি হিন্দু মুসলমান সংঘাত বাতাইতে চাইতেছি। তো উড়ে এসে লাথি দেওয়া না? সামিন না হয় বয়স কম, বুঝে নাই, বিভ্রমের তো বয়স কম না, সে তো জানে এই কথাটা কত ভয়ঙ্কর, কত বিপজ্জনক হইতে পারে একজন পলিটিক্যাল রিফিউজির জন্য। হাসিনাও তো এত প্রতিহিংসা পরায়ণ হয় নাই আমার বিষয়ে। মানে ওরা চাইতেছে ফরাসি সরকার যেন আমার পাশে লাথি দিয়ে বাংলাদেশে খেদায় দেয়, তাই তো? দেখেন প্রতিহিংসা কেমন। আমার পিছে লাগছে বিদ্যানন্দনিয়া, একই সময় গোবিন্দ প্রামাণিক হুঁশিয়ারি দিল, আর এরা শুরু করলো সিন্ডিকেটেড আক্রমণ। এটা কি কাকতালীয়? ফায়াজ তায়েব আমার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, আমি নাকি অ্যাক্টিভিস্টদের চরিত্র হনন করতেছি। বলেন আসিফ ভাই, আমি কি বলছি? সেটা তো আছেই। এটা কি চরিত্র হনন হয়েছে? দল বেঁধে আমার উপরে বিনা কারণে ঝাঁপায় পড়ছে। এই যে এত কিছু ফায়াজ তায়েব যে করে, লেখালেখি করে, অ্যানালাইসিস করে, সে দেখবে না একবার এত বায়াস কেন? তো কি লেখে তাইলে? আর এই যে বিভ্রমের তো গায়ে বাদ পড়ে ঝগড়া বাঁধানোর অভ্যাস আছে, দেখছেন না? ফরদ মজারের সাথে লাগছিল না কিছুদিন আগে, আবার মার্কস নিয়ে লাগছে। আবার সে বলে সে মার্কস পড়ে নাই, ভিডিও দেখছে, রিভিউ আর্টিকেল পড়ছে, তাই মার্কস বহুত বুঝে। আমি বলি না ও সবার থেকে বেশি বুঝে, ওর বুদ্ধিজীবী হওয়ার শখ হয়েছে। কেমন বুদ্ধিজীবী হয়েছে দেখবো না, আর একটু পরে দেখবো। ওরা কে বুঝাবে যে ফরদ মজারের অনেক ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু মার্কস, কার্ল মার্কস সে ভাইজা খাইছে। বাংলা ভাষাভাষীদের মধ্যে মার্কস নিয়ে তার পাণ্ডিত্যের সিকি ভাগ কারো নাই। তার সাথে ভিডিও দেখে ঝগড়া লাগাই দিচ্ছে। ধৃষ্টতার তো একটা সীমা থাকে, তাই না? আমার সাথে তো এটা প্রথম না, আগে 2020 সালে লাগছিল। মাঝে মাঝে গুতা দেয়, অমাবস্যার পূর্ণিমায় ওর কুরকুরে নি চাগায় ওঠে, 10 ডিসেম্বরের পরে পোস্ট দিয়ে আমার থামস ডাউন দেয়। আমি রিয়াক্ট করি না, এরে ঢুসায় ওরে ঢুসায়, বাসুরের সিং গজাইলে নাকি কুরকুরায়, সব জায়গায় ঢিস দেয়। আমার ঢিস দিতে আসছে। সে নাকি এই যে ইউরি বেজমেনভ এর সাবমার্সিভ মডেল নিয়ে আমার ব্যাখ্যা করবে, মাঝে মাঝে কিছু টার্মিনোলজি শিখে, তো ওটা নিয়ে আমার ব্যাখ্যা করবে। তো নতুন ভিডিও দেখছে একটা, হ্যাঁ, সেটা এখন কিলাইতে হবে সারা বাংলাদেশকে। সে ভিডিওটা মন দিয়ে দেখেও নাই। এই বেজমেনভ সে বলতেছে সোভিয়েত ইউনিয়ন কিভাবে সরকার ফেলায় কমিউনিস্ট সরকার বসাইতো, আর বিভ্রম দাবি করতেছে যে এইটা গোয়েন্দা সংস্থার মোডাস অপারেন্ডি, গোয়েন্দা সংস্থা এভাবে কাজ করে। দেখেন, চিন্তা করেন, দুটো জিনিস এক হইল। ওর ভিডিওতেই আছে এই ব্রেজমেনভ কে বিভ্রম বলতেছে সে কেজিবির প্রধান। এই যে দেখেন কি লিখছে, কেজিবির নাকি প্রধান। সে একজন কেজিবির ইনফরমার ছিল। ইনফরমার আর প্রধান কি এক জিনিস? তারা বানাইছে কেজিবির চিফ। এক গোয়েন্দা সংস্থার ইনফরমার কি বললো সেটা ইমান আনছে খোদা তাআলার চাইতে বেশি। আমি তো এমনিতে বিভ্রম বলি না, কোনটা আমলে নেওয়ার আর কোনটা আমলে না নেওয়ার এই কমন সেন্স তার ডেভেলপ করে নাই। সে বাংলাদেশের বুদ্ধিজীবী হবে, এটা জিনিস পড়ে দেখা যে কম্প্রিহেন্ড করতে পারে না, সে আমার ব্যাখ্যা করবে। সে মন দিয়া দেখলে দেখতো যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেজিবির অপারেশন হিসেবে দেখাইতেছে। তাহলে শেখ মুজিব কেজিবির এজেন্ট, জিয়াউর রহমান কেজিবির অপারেটর, তাই না? মানুষের লড়াই সংগ্রাম রাজনীতি আকাঙ্ক্ষার কোনো জায়গা নাই, তাইলে রাজনৈতিক সংগ্রাম তাহলে মিশা। তো তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধের ভুয়া হতে পারে। কেজিবি এইভাবে কাজ করছে কোল্ড ওয়ারের সময়, অসম্ভব না। কিন্তু এখন তার কোল্ড ওয়ার নাই, তাই না? সে রামও নাই, সে অযোধ্যাও নাই। এখন কি তাই ওর কথারে দিয়ে গোয়েন্দা সংস্থার মোডাস অপারেন্ডি বানাই দিতে পারে? এভাবে কাজ করে। এখন গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে সেটা একটা প্রমাণ দেখাই। হ্যাঁ, দেখাবো। তাদের সাথে বিভ্রমের কিন্তু খুব খাতির। আমরা তো জানি যে নেত্র নিউজ এনইডির ফান্ডে চলে, তাই না? এটা নেত্র নিউজ নিজেই ঘোষণা করে। এই এনইডি আসলে কি? এনইডি হচ্ছে সেকেন্ড সিআইএ। এই যে নিউজ চায়না টিভির এই ডকুমেন্টারিটা দেখেন, এখানে দেখাইতেছে সিআইএ যেখানে অপারেট করতে পারে না সেখানে এনইডি অপারেট করে, সিআইএ এর কাজটা কইরা দেয়। এবং সংঘাত, সংঘর্ষ, সরকার বদল, এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে এনইডি। এই যে মুরসির সরকার মিশরে পতন হয়েছে, এটার পিছনে এনইডি ছিল। নিউজ চায়না টিভির এই ডকুমেন্টারিটা নিছক প্রোপাগান্ডা না। এনইডির প্রথম ফাউন্ডার যে অ্যালেন ওয়েনস্টাইন ওয়াশিংটন পোস্টে একটা সাক্ষাৎকার দেয়, সেইখানে সে খুব স্পষ্টভাবে বলে অনেক কাজই যা এখন আমরা করি 25 বছর আগে সেটা সিআইএ করতো। এই যে দেখেন, যাদের সাথে বিভ্রম আপনি হাত মিলাইছেন আমার পিছে লাগার জন্য, ওইটা সেকেন্ড সিআইএ এর টাকায় চলে।
আমি কি এটা জানতাম না? হ্যাঁ জানতাম, বলি নাই, নেহাত ভদ্রতা করিয়া। আমি তো প্রতিহিংসার রাজনীতি করি না। আমি এটা মনে করি না যে নেত্র নিউজ সিআই এর পারপাস সার্ভ করতেছে, আমি মনে করি না। কিন্তু আমি এটা মনে করি যে নেত্র নিউজের ওইখান থেকে ফান্ড নেওয়াটা উচিত হয় নাই। আমি চাই নাই, এটা বলি নাই যে আওয়ামী লীগের হাতে আমি একটা অস্ত্র তুলে দিতে চাই নাই। আর আপনি কি জানেন যে এনইডির ক্রিটিকটা করে ইউরোপিয়ান লেফটরা? নতুন নতুন তো লেফট হয়েছেন, তাই না? গ্লোবাল লেফটদের কাজ কাম দেখতে হবে না, এটা তো ফলো করেন না। বিভ্রম দাবি করছিল যে হিন্দুত্ববাদ নাকি বলাই যাবে না, লিখছিল না? সবাই দেখছেন তো, তাই না? তারপর তার কমরেডদের কাছে ধাতানি খাইছে, কারণ ওরাও তো হিন্দুত্ববাদ নিয়ে লেখালেখি করে লেজিটিমেসির জন্য, কারণ তাছাড়া তো তার লেখা পড়বে না কেউ তাদের। তারপর ধাতানি খাইয়া লিখছে, না হিন্দুত্ববাদ যত না সমস্যা তার চাইতে বেশি বইলে হাজির করি আমি। তো তো সোহাত তার কাছে কি হিন্দুত্ব মাপার স্কেল আছে নাকি যে আপনার স্কেলে আমারে মানতে হবে? আপনার স্কেলে আমারে মানতে হবে কেন? হিন্দুত্ববাদের বিপদকে আমি কতটুকু বিপদ বলে মনে করব সেটাকে আপনার অনুমোদন নিয়ে করতে হবে, বলতে হবে? ও আচ্ছা, শুনলাম যে আপনি নাকি আমার একটা ডায়াগনোসিস করছেন, আমার নাকি মেগালোম্যানিয়া হয়েছে। হ্যাঁ, মানে বুঝলেন মেগালোম্যানিয়ার? আচ্ছা ঠিক আছে, ডাক্তারিও শিখে গেছেন, তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ, তো আপনার বন্ধুর চিকিৎসাটা করেন না, নেত্র নিউজের চিফ এডিটরের। হ্যাঁ, করে দেন। আজকের তো এপিসোড দেখে চান্দি আরো গরম করে আরো 10টা স্ট্যাটাস মেরে দিবে। হ্যাঁ, নতুন নামটামও দিতে পারে। ওরে জিগাবেন নাকি যে এনইডির ওরে কোন মিশনটা দিছে? তাই আমার ধারণা চান্দির চুলটা ঠিক করে দিলে মাথার ধাতু ঠান্ডা হবে। চান্দি তো গরম থাকে সব সময়। ওই যে দ্য রক আছে না, হারকিউলিসের একটা ক্যারেক্টার করছিল, ওইটার সময় ইয়াক চিনেন তো? এই যে এটা হচ্ছে ইয়াকের বিসির চুল দিয়া পরচুলা বানায় পড়ছিল। এরকম একটা পরচুলা কিন্তু আমরা বানাই দিতে পারি আপনার বন্ধুর জন্য। হ্যাঁ, কারণ কমান্ডার বানাইছেন তো তারে, তাই না? কমান্ডার বানায় তো আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, তো মাথায় পরচুলা পড়তে হবে না? কমান্ডারের মাথায় চুল নাই, এটা কেমন ক্যাঙ্কা দেখায় না? শুধু কয়া দিবেন যে কোন জায়গার চুল দিয়া বানামো, জায়গায় বসে আওয়াজ দেন, পয়সা যাবে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশী ব্লগার, লেখক ও মানবাধিকার কর্মী। পিনাকি ভট্টাচার্য জন্ম 15 ডিসেম্বর 1967, ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশী শরণার্থী, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক। তিনি 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার 18টি গ্রন্থ রয়েছে। পিনাকি ভট্টাচার্য জন্ম 15 ডিসেম্বর 1967, বয়স 56। বগুড়া, পূর্ব পাকিস্তান জাতীয়তা, বাংলাদেশী শিক্ষা, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী, বাংলাদেশ। পেশা ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক।